স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত। কালকের মধ্যেই কমিটি গঠনের ইঙ্গিত দুই উপদেষ্টার। বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না সরকার। জাতীয় সংগীত ইস্যুতে ধর্ম উপদেষ্টা, মসজিদ মন্দিরে হামলাকারীদের শাস্তি নিশ্চিতের ঘোষণা। পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতা করেনি হাসিনা সরকার, বললেন সাবেক সেনাপ্রধান মঈন। দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি। এবং সরকার পতনের পর ধামরাই এসএস অ্যাগ্রোতে দুর্বৃত্তদের লাগাতার তাণ্ডব, ব্যাপক লুটপাট সহ কর্মচারীদের উপর সশস্ত্র হামলা, নিষ্ক্রিয় পুলিশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে কালকের মধ্যেই কমিটি গঠন হতে পারে। গণভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা জানান তথ্য প্রযুক্তি ও ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সে বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ১৬ বছর ধরে ভবনটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসাবে পরিচিত। ইতিহাসে গণভবন নামটি অন্তর্ভুক্ত হয় ১৯৭৩ সালে। সংসদ ভবনের পাশে নিজের বাসভবন ও সচিবালয় নির্মাণের সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৫ই আগস্ট হত্যাকাণ্ডের পর সামরিক শাসন জারি হলে ভবনটিকে সামরিক আদালতে পরিণত করা হয়। এরপর দীর্ঘদিন এটির ব্যবহার ছিল না। জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন অনুযায়ী ২০০৯ সালে বঙ্গবন্ধুর উত্তরাধিকারদের জন্য গণভবনটি প্রদান করা হয়। আগস্টে ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগের পর এখানকার ব্যাপক ক্ষতিসাধন আর সম্পদ লুট হয়। জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখতে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। পরিদর্শনে নিজেদের পরিকল্পনার কথা জানান তিন উপদেষ্টা। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। প্রাথমিক পর্যায়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে। কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। তারা বলেন, জাদুঘরে এমন নিদর্শন রাখা হবে যাতে ভবিষ্যতে কোনো সরকার ফ্যাসিবাদী মনোভাব পোষণ করতে না পারে। স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিজয় গাথা রচনা করতে গিয়ে প্রাণ হারায় শত শত মানুষ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সময়ে গুরুতর আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল পরিদর্শন করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ ডক্টর ইউনূসকে জানায় বিশ্ববিদ্যালয় ও কলেজের ৮ শিক্ষার্থী সহ ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ৪ জন নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন। জাতীয় সংগীত পরিবর্তন ইস্যুতে ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত নেবে না অন্তর্বর্তী সরকার। রাজশাহীর নওদাপাড়ায় আল মার্কাজুল ইসলামী আস সালাফি মাদ্রাসায় এক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। মসজিদ, মন্দির ও মাজারে হামলাকারীদের মানবতার শত্রু উল্লেখ করে উপদেষ্টা বলেন, এসবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রধান উপদেষ্টাও বারবার বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই সমস্ত ধর্মের উপর, উপাসনালয়ের উপর, করবারের উপর হামলা হচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমাদের বাংলাদেশের যে ঐতিহ্য,
কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক যে সম্প্রীতি সৌহার্দ্য যুগ যুগ ধরে আমরা বহন করে আসছি, এটা অটুট থাকবে। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা দেশের মানুষ জানতে পারেনি, এমনকি তদন্ত করতে চাইলেও শেখ হাসিনা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি বাংলাদেশ সেনাবাহিনী। নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিও বার্তায় এমন অভিযোগ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মইনুর আহমেদ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি করেছেন মইনুর আহমেদ। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় ঘটেছিল দেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড। এর নেপথ্যে কি ছিল তা নিয়ে বিভিন্ন সময় নানান আলোচনা সামনে এসেছে। এবার পিলখানা হত্যাকাণ্ড নিয়ে ভাষ্য তুলে ধরলেন আলোচিত 111-এর অন্যতম চরিত্র এবং তৎকালীন সেনাপ্রধান মইনুর আহমেদ। 29 মিনিটের ভিডিও বার্তায় তিনি বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় সেনাবাহিনী ও তখনকার সেনাপ্রধানের ভূমিকা অনেকেরই জানা নেই। ঘটনার দিন সকালে সেনাবাহিনীর অব্যবহৃত কিছু অস্ত্র বিডিআরকে দেয়া নিয়ে বাহিনীটির তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের সঙ্গে তার কথা হয়। তখন পর্যন্ত বিদ্রোহ সম্পর্কে শাকিল কিছুই জানতেন না বলেই বিশ্বাস মইনের। এক বৈঠক চলাকালীন প্রিন্সিপাল সেক্রেটারির কাছে শুনতে পান পিলখানায় গন্ডগোল হচ্ছে। আমার কানে কানে এসে বলেন, স্যার, পিলখানায় গন্ডগোল হচ্ছে, আপনার দিক নির্দেশনা প্রয়োজন। মনে মনে ভাবলাম, একটু আগেই তো ডিজি বিডিআর এর সাথে কথা হলো, হঠাৎ কি হলো? সাবেক সেনাপ্রধান বলেন, ওই দিন 10টা 35 মিনিটের দিকে তার অফিস থেকে বিডিআরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। হয়তো এর আগেই তাকে হত্যা করা হয়। তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল শামসের বরাত দিয়ে বলেন, 10:30 থেকে 11টার মধ্যেই অনেক অফিসারকে গুলি করে হত্যা করা হয়, আর সেনাবাহিনীর ব্রিগেড পৌঁছায় 11টার পরে। মইনুর আহমেদ বলেন, ক্যাপ্টেন শফিক তার নেতৃত্বে 355 জন র্যাব সদস্য নিয়ে পিলখানায় পৌঁছান 10টার আগেই। এ সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পিলখানায় প্রবেশের অনুমতি চাইলেও তা পাননি। ক্যাপ্টেন শফিকের নেতৃত্বে 350 জন র্যাবের সদস্য নিয়ে তিনি পিলখানা এলাকায় পৌঁছে যান। বিদ্রোহীরা তখনও সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি। তিনি ইজিলি তাদেরকে কন্টেইন করতে পারতেন। মঈন বলেন, সমস্যা সমাধানে সরকার রাজনৈতিকভাবে প্রচেষ্টা চালায়। বেলা 12টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জরুরি ভিত্তিতে দেখা করার আমন্ত্রণ পান। এর 1 ঘণ্টা পর সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম আলোচনার জন্য পিলখানায় যান। আমি বেলা 1টায় যমুনায় পৌঁছাই। সেখানে গিয়ে যে দৃশ্য দেখি, সত্যি এটা একটি হতাশাজনক। যেসব লোককে আমি দেখলাম তাদের কোনো কাজ নেই, ওখানে আসছে জাস্ট স্রেফ কৌতূহল বশত। বিডিআর বিদ্রোহের তদন্তে তৎকালীন সরকারের কাছ থেকে সহায়তা মেলেনি বলেও জানান মইনুর আহমেদ। তখন আমাকে বলা হলো যে সরকার যখন তদন্ত আদালত করছে, তখন আবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই আদালতের প্রয়োজনটা কি? জড়িতদের বের করতে পুনরায় তদন্ত কমিটি গঠনে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানান সাবেক এ সেনাপ্রধান। সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি বলেন, বিজিবির মূল দায়িত্ব সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ। ফেলানির মতো হত্যাকাণ্ড আর কাম্য নয় উল্লেখ করে বলেন, সীমান্তে পিঠ প্রদর্শন করা যাবে না। বন্যা কাটছে আর দৃশ্যমান হচ্ছে দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির চিহ্ন। শূন্য থেকে শুরু করতে হবে বানভাসীদের জীবন। আশ্রয় কেন্দ্র থেকে অনেকে ঘরে ফিরতে শুরু করেছে। এ অবস্থায় বিশুদ্ধ পানি, খাবার, পয় নিষ্কাশন ব্যবস্থা সহ রান্না করা নিয়ে পড়তে হচ্ছে চরম বিপাকে। পানিবাহিত রোগবালাইও ছড়িয়ে পড়েছে। মানবেতর অবস্থা থেকে মুক্তি মিলছে না দুর্গতদের। বিস্তারিত জানাচ্ছেন শারমিন স্বর্ণা। বন্যার পানি কমতে শুরু করায় ফেনীর নিম্নাঞ্চলে স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। বন্যায় 500 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের। বানভাসী মানুষের ক্ষতির পরিমাণ প্রায় 544 কোটি টাকার। অন্তত 1000 পরিবার এখনও বসবাস করছে খোলা আকাশের নিচে।
লক্ষ্মীপুরে পানি কমতে শুরু করলেও পানিবন্দী মানুষের সংখ্যা 5 লাখেরও বেশি। বিশুদ্ধ পানি, খাবার ও বাসস্থান সংকটে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বন্যার্তরা। নোয়াখালীর বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে জেলায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। সুপেয় পানি, পয় নিষ্কাশন সহ রান্নার কাজ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে দুর্গতদের। কুমিল্লায় বন্যায় প্লাবিত কৃষিখাত, মাছের ঘের ও রাস্তাঘাট মিলিয়ে অন্তত 3,000 কোটি টাকার ক্ষতি হয়েছে। চট্টগ্রাম ও চাঁদপুরে বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। মানবতর দিন কাটাচ্ছে বানভাসীরা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। বন্যার্তদের পুনর্বাসনে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি ত্রাণ বিষয়ক কমিটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেউ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস দেন ডক্টর জাহিদ। বন্যার্তদের জন্য বিএনপি ত্রাণ তহবিলে 18 কোটি টাকা জমা পড়েছে বলেও জানান তিনি। প্রায় 14 কোটি টাকার অধিক আমরা ত্রাণ সহায়তা ইতিমধ্যেই ঢাকা থেকে এবং স্থানীয়ভাবে বিতরণ করেছি এবং এখন আমরা পুনর্বাসনের জন্য আগামীতে মিনিমাম প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত যে মানুষ, সেই মানুষগুলোকে পুনর্বাসনের জন্য আমরা তাদের পাশে থাকব। দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর, সেই সুযোগ সৃষ্টি করার জন্য যতটুকু সহযোগিতা করা প্রয়োজন। সরকার পতনের দিনই দেশব্যাপী হামলা হয় থানাগুলোতে। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় অকার্যকর হয়ে পড়ে পুলিশিং ব্যবস্থা। এ সুযোগে হামলা আর লুটে মেতেছে দুর্বৃত্তরা। এরই জেরে ধামরাইয়ে এসএস অ্যাগ্রোতে দিনের আলোতেই লুট করছে তারা। এদিকে হামলা চালিয়ে প্রজেক্টের তত্ত্বাবধায়ক কুদ্দুস মাঝি সহ অন্তত 15 জনকে গুরুতর আহত করেছে 50 জনের একটি সশস্ত্র দল। এ বিষয়ে পুলিশ কোনো ব্যবস্থা নিতে রাজি নয়। মনিরুল ইসলামের রিপোর্ট। কার্যকর পুলিশি ব্যবস্থা না থাকায় সারা দেশেই ঘটছে লুটপাট আর হামলার ঘটনা। দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে ষড়যন্ত্রকারীরা। তাদের লোলুপ থাবা থেকে রক্ষা পাচ্ছে না মানুষের জানমাল। রক্ষা পায়নি ধামরাইয়ের বাণিজ্যিক প্রতিষ্ঠান এসএস এগ্রো কমপ্লেক্স, যে প্রতিষ্ঠানটি হাজারো মানুষের রুটিরুজির অনুষঙ্গ। আইন শৃঙ্খলার কাঠামো দুর্বল হয়ে পড়ায় 6 আগস্ট থেকেই এখানে শুরু হয় লুটতরাজ। ভবনের ইটও খুলে নেওয়া হয়। এসব দৃশ্য হার মানাবে পাকিস্তানি হানাদারদের বর্বরতাকেও। আমাদের এই এলাকার লোকজন কিছু জালিম, ওরা মানুষ হইতো, তাহলে মসজিদের কোরআন শিব পুরাইয়া নিয়ে যাইয়া জানালা দরজা ভাঙ্গা কখনো নিত না। শুধু লুট করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। সোমবার রাতে এক কৃষি খামারে অতর্কিত হামলা চালায় 50 থেকে 60 জনের একটি সশস্ত্র দল। এ সময় খামারের তত্ত্বাবধায়ক কুদ্দুস মাঝি, নিরাপত্তারক্ষী ইসমাইল, রেজওয়ান, খলিল সহ অন্তত 15 জন গুরুতর আহত হয়। রাতের আধারে হঠাৎ করে এসে লোপাতারি আমাদেরকে মারা শুরু করছে, কোপ শুরু করছে। রামদা, চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্র নিয়ে আসা। ওরা 50-60 জনের উপরে সাইডে 5টা-6টা দল 5-6খান যায় গিল কাটে, ইট উঠায়, গাছে চারা উড়ায়। আহতরা সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। লিটল ফিঙ্গারের প্রক্সিমাল ফ্যালেন্সটা ক্লোজ ফ্র্যাকচার হয়েছে, আমরা ওটা প্লাস্টার দিয়েছি। পরবর্তী ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ। শরীরে বিভিন্ন আঘাত আছে, আঘাতের চিহ্ন আছে। খামারে লুটের ঘটনায় থানায় অভিযোগ দিয়েও মেলেনি প্রতিকার। হামলা নিয়েও নির্বিকার পুলিশ। দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক করে জনমনে স্বস্তি ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন খামারের কর্মকর্তা কর্মচারীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ভরা মৌসুমেও ইলিশের দাম কমলেও নিম্ন ও মধ্যবিত্তের নাগালে আসেনি। বিক্রেতারা বলছেন, এবছর জালে ধরা পড়া মাছের সংখ্যা কম। সক্রিয় বাজার সিন্ডিকেট চক্র একটি ইলিশ 4 হাত বদল হয়ে পৌঁছায় ভোক্তার কাছে। গবেষকরা বলছেন, গত 3-4 বছর ধরেই কমছে মাছের উৎপাদন, যা পতিত সরকার স্বীকার করেনি। উষা ফেরদৌসের রিপোর্ট।
বিশ্বের মোট ইলিশের ৮৬% বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। ইলিশের 4টি প্রজনন ক্ষেত্র এবং 6টি অভয়াশ্রম আছে দেশে। চট্টগ্রামের মিরসরাই থেকে শুরু করে ভোলা লালমোহন উপজেলা পর্যন্ত ইলিশের সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র। এসব তথ্য ওয়ার্ল্ড ফিশের। অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণায় ইলিশ পাচারকারী চক্র ভয়ভীতিতে থাকলেও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেয় জলের উজ্জ্বল শস্য ইলিশের স্বাদ থেকে বঞ্চিত সীমিত ও নিম্ন আয়ের মানুষ। অবশ্যই কম হওয়া উচিত, কিন্তু কমে নাই। যেটা 1500 টাকা আমি কিনছি, আমার মনে হয় এটা 1200-1300 টাকা হলে ভালো হইতো। উৎপাদন আর ভোক্তা পর্যায়ের মাঝখানে যে মজুতদারি, এই জিনিসগুলোর উপরে কঠিন নজরদারি করতে হবে। তবে বিক্রেতারা বলছেন জালে ধরা পড়ছে তুলনামূলক কম মাছ, আর মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য তো আছেই। নদী থেকে জলেরা কিনে আনে, নদীতে কিনে আবার আরেকজনে বেঁচে, আমরা তিনবার হয়, লেগে দাম কিছু বাড়ে। আমি আনছি, আমি তো 20 টাকা কেজিতে লাভ করবো। যাই গোড়াঘাটে কিনছে, হয়তো ঢাকা পাঠাইছি 20 টাকা কেজিতে লাভ করবে, এই তো। তাহলে দেখা যায় গোড়াঘাটে থেকে পাঠাইলে ঢাকা আইতে পার পিছে 100 এমনি বাড়িয়ে যাবে। যে হারে ধরা পড়ার কথা, ওই হারে ধরা পড়ে কম, আর যদি লাস্টে দিয়ে পড়ে তাহলে একটু কম। নদী সাগর থেকে আহরিত ইলিশ খুচরা বাজারে ক্রেতাদের কাছে আসতে 4 দফা হাত বদল হয়, যার প্রতিটি ধাপে বাড়ে ইলিশের দাম। জেলেরা যাদের কাছে মাছ বিক্রি করে, যারা দাদন দেয়, তাদের কাছে মাছ বিক্রি করতে বাধ্য হয়। মৎস্য অবতরণ কেন্দ্রে কিছু যে ব্যবসায়ীরা, তারাই কিন্তু জেলেদের কাছ থেকে মাছ কিনে নেয়, এবং তারা এবং জেলা শহরগুলো বা ঢাকা শহরের যে আড়তদার আছে, তারা একটা দাম কিন্তু ফিক্স করে ফেলে। এই কারণে তার মানে একটা সিন্ডিকেট গঠন করে। আর গত 4 বছর মাছের উৎপাদন যে কমতে শুরু করছে, তার প্রভাবও বাজারে পড়েছে। এই বছর বা গত বছর ইলিশের কিন্তু উৎপাদন খুব একটা বাড়েনি। গত 3-4 বছর আগে একবার কিন্তু ইলিশের উৎপাদন বেশ বেড়েছিল, কিন্তু এখন কিন্তু ইলিশের উৎপাদন কিছুটা নিম্নগামী। বিগত সরকার সময়ে একটি বিষয় ছিল যে সবসময় মাছের উৎপাদন মানে বাড়িয়ে দেখানো। আসলে সেটা হয়তো তাদের একটা মানুষের থেকে বাহবা নেওয়ার জন্য করতে পারে, কিন্তু এতে কিন্তু আলটিমেটলি সেক্টরের ক্ষতি হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনা যেখানেই থাকুক দেশে ফিরিয়ে গণহত্যার বিচার করা হবে বলে জানালেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। জুলাই গণহত্যায় শহীদ ছাত্র ও নেতাকর্মীদের পরিবারের হাতে অনুদান তুলে দিয়ে একথা বলেন তিনি। এ সময় নিরীহ ছাত্র জনতা হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা। রেজা খানের রিপোর্ট। আমার ছেলের সাথে আমি কথাই বলতে পারি না। 6টা-7টা বাজে লাশ নিয়ে চলে আসছে। আমার ছেলের মাটি আমি দিতে পারি নাই, আমার সাবাসে কুলাই নাই। জুলাই গণহত্যায় শহীদ হন মিরপুরের শিক্ষার্থী মমিন, রূপনগর থানার বিএনপির নেতা আনোয়ার হোসেন এবং যুবদল নেতা মহিউদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে অনুদানের অর্থ তুলে দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক। এ সময় শহীদ পরিবারের সদস্যরা সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দাবি করেন। সারা বাংলাদেশের যত ছেলেরা মরছে তাদের বিচার হোক, তাদের সবার নামে বিচার হোক, আমি বিচার চাই। স্বৈরাচার সরকারের বিচার চাই আমি। এ সময় দেশের জনগণের মৌলিক অধিকার হরণের মাধ্যমে পতিত সরকার লুটপাট ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করেছিল বলে অভিযোগ করেন আমিনুল হক। গত 17 বছরে মানুষ সত্য কথা বলতে পারে নাই, কিছু বললেই সাংবাদিক ভাইরা তাদের সত্য প্রকাশ করতে পারে নাই। আমি সত্য কথা বললে আমাদেরকে হামলা দিয়েছে। গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি। শেখ হাসিনা সহ এই অবৈধ সরকারের যত মন্ত্রী এমপি আছে, যারা আজ্ঞাবহ প্রশাসনে আছে, যারা নির্দেশনা দিয়েছে গুলি করার জন্য, যারা গুলি করেছে, সকলের বিচার কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশে হবে। শহীদ পরিবারের পাশে বিএনপি সবসময় থাকবে বলেও জানান আমিনুল হক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আপনাদের পাশে আছে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন শিপইয়ার্ডে বিস্ফোরণে 12 শ্রমিক আহত হয়েছে। দুপুরে সোনাইছড়ি এলাকায় ওই বিস্ফোরণের পর আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2 ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। গুরুতর দগ্ধ 6 জনকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে পাঠানো হয়, বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত। কালকের মধ্যেই কমিটি গঠনের ইঙ্গিত দুই উপদেষ্টার। বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না সরকার, জাতীয় সংগীত ইস্যুতে ধর্ম উপদেষ্টা। মসজিদ মন্দিরে হামলাকারীদের শাস্তি নিশ্চিতের ঘোষণা। পিলখানা হত্যাকাণ্ড তদন্তে সহযোগিতা করেনি হাসিনা সরকার, বললেন সাবেক সেনাপ্রধান মঈন। দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি। এবং সরকারের পতনের পর ধামরাই এসএস অ্যাগ্রোতে দুর্বৃত্তদের লাগাতার তাণ্ডব। ব্যাপক লুটপাট সহ কর্মচারীদের উপর সশস্ত্র হামলা, নিষ্ক্রিয় পুলিশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।